মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা সংকটে দেশের শ্রম বাজার এটি একদিকে যেমন রেমিটেন্সের বড় ধরনের প্রভাব ফেলতে পারে, অন্যদিকে নতুন করে তৈরি করতে পারে বেকারত্ব। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সরকারি পর্যায়ে যোগাযোগ করে বিষয়টি সুরাহার কথা বলছেন বিশ্লেষকরা। এদিকে যুদ্ধ দীর্ঘ হলে জ্বালানি সহ রপ্তানি সংকটে পড়তে পারে দেশের পোশাক খাত। বিস্তারিত প্রতিবেদনে। একের পর এক ফ্লাইট বন্ধ হওয়ায় অনিশ্চয়তায় দেশে আসা প্রবাসীরা। এতে একদিকে যেমন ভর করেছে অনিশ্চয়তা, অন্যদিকে পরিবারের উপর বাড়ছে আর্থিক চাপ। আমার ফ্লাইট ছিল আজকে কাতারে, ট্রানজিট ছিল ওমানে। ওমান এয়ারলাইন্স ওমান পর্যন্ত আপাতত চলতেছে, কিন্তু কাতার যেটা এটা বন্ধ আপাতত। এই কারণে আমাকে যেতে পারছি না। এখন একটু আগে বলছিল যে আপনাদের কাতার দোহাতে কোনো ফ্লাইট নাই, এটা বন্ধ হয়ে গেছে। এখন মানে কনফার্ম আসা পর্যন্ত জানাইতে পারতেছি না, এখন অপেক্ষা করতে হবে। দেশের জনশক্তির রপ্তানির প্রধান বাজার মধ্যপ্রাচ্যে অন্তত 60 লাখ প্রবাসী কাজ করে। এর মধ্যে 2025 সালে মোট কর্মীর 67% গেছে সৌদি আরবে। 2025-26 অর্থ বছরের প্রথম প্রান্তিকে মোট প্রবাসী আয়ের 45.40% এসেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। ফলে বিশাল এই বাজার টিকিয়ে রাখতে সরকারি পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির পরামর্শ বিশ্লেষকদের। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এই দেশের মধ্যপ্রাচ্যের দূতাবাসগুলোর সাথে কথা বলা, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলা, যেন ভিসার মেয়াদ শেষ হলে তারা যেতে পারে। পাশাপাশি যারা বিদেশে রয়েছেন তাদের আসলে নিরাপদে থাকা এবং তাদেরকে আশ্বস্ত করা, সার্বক্ষণিক দূতাবাস বা কমিউনিটির মাধ্যমে তাদেরকে আশ্বস্ত করা, কোনো সংকট হলে যে রাষ্ট্র তাদের পাশে থাকবে, প্রয়োজন হলে আমরা ফিরিয়ে আনবো। কারণ তারা কিন্তু আসলে যখন তথ্য জানান না, একটা যুদ্ধ পরিস্থিতিতে নানান ধরনের আতঙ্ক আসলে তাদের মধ্যে ভর করে। এদিকে যুদ্ধ দীর্ঘ হলে দেশের রপ্তানি খাত প্রভাবিত হতে পারে। একদিকে মধ্যপ্রাচ্যের নতুন বাজার হিসেবে দেশের কৃষি পণ্য রপ্তানি যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমনি জ্বালানি সংকট বৃদ্ধি পেলে বিপাকে পড়তে পারে পোশাক খাতসহ শিল্প প্রতিষ্ঠান। বিকল্প জ্বালানি খুঁজে বের করার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। ব্যবসা তো জ্বালানি কেন্দ্রিক, জ্বালানি যদি ঠিক নিরাপত্তা না থাকে, নিশ্চয়তা না থাকে, নিরবিচ্ছিন্ন সাপোর্ট না থাকে, তার মানে দাম বেড়ে যাবে। আর জ্বালানির দাম বাড়া মানেই কিন্তু বিশ্বের সমস্ত কিছুর ইনফ্লেশন বাড়া, দাম বাড়া, অর্ডার কমা সাথে রিলেটেড। খাত সংশ্লিষ্টরা বলছেন যুদ্ধ দীর্ঘ হবে এমনটা ভেবেই এখনই প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে সরকারকে। রিয়াজ সাজান, দেশ টিভি, ঢাকা। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম $1.67 বেড়ে প্রতি ব্যারেল $83.7 দাঁড়িয়েছে। একই সঙ্গে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম $1.94 বেড়ে $76.60 পৌঁছেছে। সংঘাত চলমান থাকলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল $150 পৌঁছাতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যের নানা ধরনের সংবাদগুলো নিয়ে এবং দেখছিলাম যে জ্বালানি তেল সহ অন্যান্য বিষয়গুলো বেশ কিছু দাম বেড়ে গেছে, বিশেষ করে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য এবং প্রবাসীদের যে সংকট, সেই বিষয়টিও আমরা দেখেছি। আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই। আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি জনাব মাজেদুল হককে, অর্থনীতিবিদ। জনাব মাজেদুল হক, স্বাগত জানাচ্ছি দেশ বাণিজ্যের আয়োজনে। আমরা বিরতির আগে বেশ কয়েকটা প্রতিবেদন দেখছিলাম, তার বাইরেও আমরা জানি যে মধ্যপ্রাচ্যের এই সংকট দীর্ঘ হচ্ছে এবং দীর্ঘ হওয়ার সাথে সাথে ডলারের দাম যেমন বাড়ছে, স্বর্ণের দাম বাড়ছে, জ্বালানি তেলের দাম কিন্তু ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। কিছুক্ষণ আমরা প্রতিবেদনও দেখলাম এবং এটা $150 পর্যন্ত যেতে পারে বলে বলা হচ্ছে। এই যে সংকটটার আসলে সমাধান কি হতে পারে সরকারের পর্যায় থেকে, বা কিভাবে আমরা আসলে এই সংকটটা উত্তরণ করতে পারি? ধন্যবাদ আমাকে একটা ভালো একটা প্রোগ্রামে ডাকার জন্য। সেটা হচ্ছে যে দেখেন, মধ্যপ্রাচ্যের সংকটকে কেন্দ্র করে এই যুদ্ধটা যদি চলমান থাকে দীর্ঘদিন, তাহলে যেটা হবে বাংলাদেশের বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের অর্থনীতিতে নানাভাবে প্রভাব পড়বে। এক নম্বর প্রভাব পড়বে যে বাংলাদেশের অর্থনীতিতে অতি সম্প্রতি আমরা দেখছি যে 5-6 মাস ধরে আমার রপ্তানি আয় কমে যাচ্ছে। এর পাশাপাশি যদি মধ্যপ্রাচ্যের সংকটকে কেন্দ্র করে যদি আমার রেমিটেন্স কমে যায়, যদি আমার মধ্যপ্রাচ্যের শ্রমবাজার যদি সংকুচিত হয়ে যায়, তাহলে আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সেটা নেমে যাবে। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যদি নেমে যায়, এমনিতেই আমরা জানি যে বাংলাদেশের জ্বালানি খাত কিন্তু ঋণে জর্জরিত। বাংলাদেশের জ্বালানি খাত কিন্তু দায় দেনাই হচ্ছে যে জর্জরিত অনেক দিন ধরেই। এটা অন্তর্বর্তী সরকার এটা অনেকবার চেষ্টা করা সত্ত্বেও দায় দেনা কিন্তু সম্পূর্ণ পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। সেই দায় দেনা এখনো আমাদেরকে বহন করতে হচ্ছে। তাহলে আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের প্রতি যদি আমি প্রথমে খেয়াল করি যে একদিকে আমার রপ্তানি আয় কমে যাচ্ছে,
অন্যদিকে যদি আমার শ্রম বাজার সংকুচিত হয়ে যায়, রেমিটেন্স প্রবাহ যদি কমে যায়, এবং এর পাশাপাশি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার জ্বালানি আমদানি ব্যয় যদি আপনার বেড়ে যায়, কারণ যদি হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে দীর্ঘদিন, তাহলে দেখা যাচ্ছে যে আমাকে সিঙ্গাপুর, আমাকে চীন, আমাকে ইন্দোনেশিয়া থেকে আমাকে জ্বালানি কিনতে হবে। তাহলে এই জ্বালানি যে আমাকে বেশি দামে জ্বালানিটা কিনতে হবে, তাহলে আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের উপরে অনেক বড় একটা প্রেশার আসবে। এই রিজার্ভ কমে যাওয়ার সম্ভাবনা অতি দ্রুত, যার প্রভাব পড়বে আমার যে সামনে আমার ঋণ, আমার যে বৈদেশিক ঋণের যে সক্ষমতা আমাকে হারাতে হবে। তাহলে একদিকে বৈদেশিক ঋণের সক্ষমতা, এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে এটা হারানোর সক্ষমতা বেশি রয়েছে। সেটা হচ্ছে যে সরকারকে এখন যেটা করতে হবে, দেখেন যে আমদানি নির্ভর জ্বালানি থেকে বের হয়ে আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। কারণ দেখেন যে আজকে যদি আমরা ইস্টার্ন রিফাইনারির ক্যাপাসিটি যদি আমরা বাড়াতে পারতাম, ইস্টার্ন রিফাইনারির ক্যাপাসিটি সেটা 15 লাখ টনে এখনই সীমাবদ্ধতা রয়েছে। 2009 সালে আওয়ামী লীগ সরকার এসে এটা 30 লাখ টনে 45 লাখ টনে উন্নত করতে চেয়েছিল এই ইস্টার্ন রিফাইনারি। আজকে যদি আমি ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা যদি বৃদ্ধি করতে পারতাম, তাহলে তো আমার জ্বালানির যে 1 মাসের যেটা আমি বলছি আছে, সেটা তো আমি 3 মাস রাখতে পারতাম, আমি 4 মাস রাখতে পারতাম। তাহলে সেই ইস্টার্ন রিফাইনারির যে সক্ষমতা কেন আমরা বৃদ্ধি করতে পারলাম না? দ্বিতীয় নম্বর কথা হলো যে আমরা তো মায়ানমারের সাথে সমুদ্র সীমা বাংলাদেশ মায়ানমারের সাথে একটা সমুদ্র বিজয় হয়েছিল। সেই সমুদ্র বিজয়কে কেন্দ্র করে মায়ানমার তার অংশে সে গ্যাস কূপ খনন করেছে, সে গ্যাস উত্তোলন করছে, অথচ বাংলাদেশের অংশে 26টা ব্লক রয়েছে, 26টা ব্লক থেকে আমরা এখনো গ্যাস কূপ খনন করতে কেন পারছি না? আরেকটা কথা হলো যে দেখেন যে বাংলাদেশের যে এখন যে এলএনজি আমরা আমদানি করা শুরু করেছি, আমরা 2017 সালে যে জ্বালানি নীতি করেছি, সেই জ্বালানির নীতিতে আমরা বলেছি যে আমরা আমদানির উপরে নির্ভরশীল হয়ে যাব। কেন? আমাদের তো গ্যাস উন্নয়নে আমাদের তো অনেক বাজেট আছে, সেই বাজেটটা কিন্তু আমার এলএনজি আমদানিতে আমার 15,000-25,000 কোটি টাকা আমাকে সাবসিডি দিতে হচ্ছে। দুঃখজনক। আরেকটা কথা হলো দেখেন যে বাংলাদেশের যে আজকে যে জ্বালানির সংকটে পড়লো, সেই জ্বালানি সংকট পড়ার গুলো নানাবিধ কারণ রয়েছে। সেই কারণগুলোর ভিতরে যদি আমি একটা অন্যতম কারণ বলি, সেটা হচ্ছে যে 1972 সালে কিন্তু দেখেন 1972 সালে আপনার যে রাশিয়ার সাথে তখন সোভিয়েত সরকারের সাথে কিন্তু একটা চুক্তি করা হয়েছিল গ্যাস উন্নয়নের ক্ষেত্রে। 1975 সালে জার্মানির সাথেও কিন্তু সরকার একটা চুক্তি করেছিল। এই যে 1972-75-এর দিকে যে 75 আগে যে চুক্তি, এই দুইটা চুক্তি দিয়েই কিন্তু আমরা 90 সাল পর্যন্ত আমরা খুব ভালোভাবে টিকে ছিলাম, মানে গ্যাস সাপ্লাইয়ের দিক থেকে। গ্যাস সংকটে আমরা বাংলাদেশ পড়েছে সেটা 2015-2012-13 সালের পর থেকে গ্যাস সংকটে পড়েছে। মানে চাহিদা যোগানের কোনো সামঞ্জস্যতা আমরা রাখতে পারিনি, এর ফলে বিদ্যুৎ উৎপাদনে আমরা ব্যাহত হচ্ছি। আপনি নানা ধরনের সংকটের কথা বলছিলেন এবং আমরা আসলে কি করতে পারতাম কি করিনি সেই বিষয়টি আলোচনা করছিলেন। একটু সবশেষ এখনকার পরিস্থিতি অনুযায়ী আসলে করণীয় কি সরকারের? হ্যাঁ, এখন যেটা আপনাকে করতে হবে, আমার হচ্ছে যে সরকারকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে গ্যাস কূপ খনন করার জন্য বাইরের কোম্পানির সাথে, গ্লোবাল স্ট্যান্ডার্ড যে কোম্পানিগুলো আছে তাদের সাথে খুব দ্রুত দরপত্র আহ্বান করার মাধ্যমে চুক্তি করা, সমুদ্রের যে গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে সেই গ্যাস ক্ষেত্রগুলোকে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করা। এই মুহূর্তে সামাল দেওয়ার জন্য এখন সরকারকে ব্যয় কমাতে হবে, জ্বালানি ব্যয় কমাতে হবে, মানে জ্বালানির যে ব্যবহারটা কমাতে হবে। জ্বালানি ব্যবহার কমানোর জন্য সরকারের যে গাড়ি আছে, সরকারি কর্মচারীদের জন্য যে গাড়ি বরাদ্দ রয়েছে, সেই গাড়ি বরাদ্দ থেকে আমি একটা গাড়িতে জন্য আমরা সবাই যেতে পারি, 50 জন যেতে পারি সচিবালয় থেকে, সেই ব্যবস্থাটা এখন করতে হবে। এখন সিঙ্গেল গাড়ি ইউজ না করি, প্রাইভেট খাতে গাড়িটা কমানো এবং সরকারি খাতে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়ি জ্বালানি কমানোর জন্য আমাদেরকে এই ধরনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি তো মার্কেটগুলোতে আলোকসজ্জা তো আমাদেরকে একটা রেস্ট্রিকশন দেয়া আছেই। এখন সামনের দিনে যেটা করতে হবে, আমাদেরকে কয়লা উৎপাদন, আমাদেরকে গ্যাস উৎপাদন, এই দুইটা উৎপাদনের দিকে আমাদেরকে খুব অর্থাৎ যুদ্ধ দীর্ঘ হবে, এটা আমাদেরকে মানতে হবে এবং এটা মেনেই আসলে আমাদেরকে এখন থেকে কৃচ্ছ্রতা সাধন করতে হবে। জ্বালানি খরচ এবং অন্যান্য বিষয়গুলো আমাদের কমাতে হবে, বাসা বাড়ি থেকে শুরু করে, কারণ এই যুদ্ধ যদি দীর্ঘ হয় তাহলে কিন্তু সব জায়গায় সংকট পড়বে।